নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণী পর্যন্ত নেই কোনো বিভাজন। এতে শিক্ষার্থীদের সব বিষয়ে পড়াতে যে সংকটে পড়ছেন বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। এতে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা হচ্ছে কোচিংমুখী। তবে শিক্ষামন্ত্রী বলছেন যে এক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। মাধ্যমিকের 5টি শ্রেণীতে 2টি করে মোট 10টি বিজ্ঞানের বই। যেসব স্কুল মাদ্রাসায় আগে থেকে বিজ্ঞান বিভাগ নেই, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট এখন প্রকাশ্যে। এখানে বিজ্ঞানের শিক্ষক নাই, তো সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞান সাবজেক্টটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। আমাদেরকে আবার আলাদা করে কোচিং সেন্টারে ভর্তি হতে হচ্ছে। গণিত ক্লাস নেওয়ার পরে আমি যখন এই ক্লাসগুলো নেই, আমার জন্য অতিরিক্ত একটা প্রেশার পড়ে আর কি। এখন এই কারিকুলামের অন্তত 5টা ক্লাসে বিজ্ঞান পড়ানোর জন্য মিনিমাম 2 জন টিচার দরকার। আমাদেরকে প্রথমে সাবজেক্ট ওয়াইজ যে শিক্ষক সংকট সেটাকে পূরণ করে নিতে হবে সাবজেক্ট ওয়াইজ। ভাবছি যে সেখানে যারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে তারা তো আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে বিজ্ঞানেই পড়াচ্ছেন, তো তাদেরকেও কি আমরা কাজে লাগাতে পারি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। राष्ट्रपति भवन जाएंगे, राष्ट्रपति द्रौपदी मुर्मू से मुलाकात करके सरकार बनाने का दावा पेश। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত এবং পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকবো আমরা দুজন। আমি বিপ্লব রায়হান এবং আমি তানজিলা খান মিম। বিপ্লব, আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অনেক স্কুল মাদ্রাসাতে কিন্তু বিজ্ঞান বিভাগ আলাদাভাবে নেই, কিন্তু নতুন যে শিক্ষা কার্যক্রম আমরা দেখছি সেখানে আমরা দেখছি যে বিজ্ঞান বা সব বিষয়ে কিন্তু একজন শিক্ষার্থীকে পড়াতে হবে এরকম নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে এখন যেই স্কুল মাদ্রাসাগুলোতে আগে বিজ্ঞান বিভাগ ছিল না, সেখানে এখন বিজ্ঞান বিভাগের যে শিক্ষক, সেই শিক্ষকের সংকট দেখা দিয়েছে। অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকেই কিন্তু সমানভাবে সব বিষয়ে মানে শিক্ষা অর্জন করতে হবে। তবে শিক্ষাবিদরা যে বিষয়টি বলছে, যেহেতু বিষয়ভিত্তিক শিক্ষকের প্রয়োজন এবং শূন্য পদ রয়েছে, দ্রুতই যেন সেই শূন্য পদগুলো পূরণ করা হয়। পাশাপাশি শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলছে যে এই ঘাটতিটা পূরণ করার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের বিজ্ঞান শিক্ষক হিসেবে নিয়োগের কথা চিন্তা তারা করছেন। ফরহাদ বিন নূরের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা বিস্তারিত দেখব। শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক আফরোজ জাহান। প্রতিদিনের মতো আজও তার মাথায় অনেক চাপ, কারণ গণিত পড়ানোর পরও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বিজ্ঞান বিষয় পড়ানোর ভার যে তার কাঁধেই। গণিত ক্লাস নেওয়ার পরে আমি যখন এই ক্লাসগুলো নেই, আমার জন্য অতিরিক্ত একটা প্রেশার পড়ে আর কি। আমি ঠিকমতো এদেরকে টেক কেয়ারও করতে পারি না ঠিকমতো। মাদ্রাসার অধ্যক্ষ বলছেন, বাধ্য হয়ে অন্য বিষয়ের শিক্ষকদেরও কখনো কখনো নিতে হয় বিজ্ঞান ক্লাস। আমাদের বিজ্ঞান পড়াতে খুবই কষ্ট হচ্ছে। গণিত এবং এগ্রিকালচার যে শিক্ষক আছে এবং অন্য শিক্ষক দ্বারা আমরা বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি, যাহা যদিও আমাদের জন্য যথেষ্ট নয়। শিক্ষক না থাকায় বিদ্যালয়েই বিজ্ঞান বিষয় শিক্ষার্থীদের ঠিকমতো বুঝতে যখন সমস্যা, তখন তারা সমাধান খোঁজে কোথায়। এখানে বিজ্ঞানের শিক্ষক নাই, তো সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞান সাবজেক্টটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। আমাদেরকে আবার আলাদা করে কোচিং সেন্টারে ভর্তি হতে হচ্ছে বিজ্ঞানটা ভালো করে বোঝার জন্য। চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের চিত্র প্রায় একই। প্রধান শিক্ষক বলছেন, এখানে নতুন আরও বিজ্ঞান শিক্ষক হলে শ্রেণী কার্যক্রম পরিচালনা সহজ হবে। যেখানে সায়েন্স ছিল না, আর্টস এবং কমার্স ছিল, ওই স্কুলগুলো কিন্তু বিজ্ঞানের একজন শিক্ষক ছিল না। এখন এই কারিকুলামের অন্তত 5টা ক্লাসে বিজ্ঞান পড়ানোর জন্য মিনিমাম 2 জন টিচার দরকার। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী পর্যন্ত কোনো বিভাগ বিভাজন নেই। মাধ্যমিকের 5টি শ্রেণীতে 2টি করে মোট 10টি বিজ্ঞানের বই। একটি বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এবং আরেকটি বিজ্ঞান অনুশীলন বই। তবে এরকম যেসব স্কুল মাদ্রাসায় আগে থেকে বিজ্ঞান বিভাগ নেই, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট এখন প্রকাশ্যে। দেশের প্রায় 700 সরকারি মাধ্যমিক স্কুলের প্রায় সবগুলোতে বিজ্ঞান বিভাগ থাকলেও এমপিওভুক্ত 17,451টি স্কুলের মধ্যে 2,000-এর বেশি স্কুলেই বিজ্ঞান বিভাগ নেই।
আবার এমপিওভুক্ত ৫,৭৬৮টি মাদ্রাসার মধ্যেও অনেকগুলোতে নেই বিজ্ঞান। তাই এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের বিজ্ঞান পড়ানোর সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। শিক্ষাবিদরা বলছেন, শূন্য পদ দ্রুত পূরণ তো বটেই, সঙ্গে বিষয়ভিত্তিক শিক্ষক নিশ্চিত করাও এখন জরুরি। সারা গ্লোবালি, সারা বিশ্বে ম্যাথমেটিক্স এবং সায়েন্স, যেটি বিজ্ঞান বা অঙ্ক, তাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে যাচ্ছে। কারণ আমরা যদি সেই জায়গায় পিছিয়ে থাকি, তাহলে এটি আমরা জাতি হিসাবে পিছিয়ে থাকব। এর কারণে আমাদেরকে প্রথমে সাবজেক্ট ওয়াইজ যে শিক্ষক সংকট, সেটাকে পূরণ করে নিতে হবে সাবজেক্ট ওয়াইজ। দেন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ রয়েছে, তাদেরকে নিয়ে আবার বিষয়ভিত্তিক প্রশিক্ষণগুলি প্রপারলি দিতে হবে, তাহলে এই সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সূত্রমতে মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসায় এখন শূন্যপদ ৮৪,৯২৩টি। সম্প্রতি শূন্যপদ পূরণে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি, যেখানে ৯৬,৭৩৬ পদের বিপরীতে আবেদন করেছেন মাত্র ২৩,৯৩২ জন প্রার্থী। এনটিআরসিএ বলছে, সনদের মেয়াদ মাত্র ৩ বছর হওয়ায় এতে শুধু ১৬ ও ১৭তম নিবন্ধনধারীরাই আবেদন করতে পেরেছেন এবং ৩৫ বছরের বেশি বয়সীরা আবেদন করতে না পারায় আবেদন কম পড়েছে। তাহলে সমাধান কি? চ্যালেঞ্জটা তো বিজ্ঞান এবং গণিত নিয়ে। শিক্ষামন্ত্রী বলছেন, এই সংকট নিরসনে বিশেষ পরিকল্পনায় শিক্ষক নিয়োগ দেয়া হবে। এক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও কাজে লাগানোর কথা বলছেন তিনি। যে সমস্ত প্রতিষ্ঠানে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই, সেখানে নিয়োগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে একটা আলোচনা করেছি এনটিআরসি এর সাথে। আর কিছুদিনের মধ্যে আরেকটি আলোচনা হবে যদি আমরা বিজ্ঞানের বা গণিতের শিক্ষক না পাই। ভাবছি যে সেখানে যারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে, তারা তো আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে বিজ্ঞানেই পড়াচ্ছেন, তো তাদেরকেও কি আমরা কাজে লাগাতে পারি কিনা। এদিকে চলমান ১৭তম শিক্ষক নিবন্ধন কার্যক্রম দ্রুত শেষ করে চলতি বছরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি জওহরলাল নেহরুর প্রায় ৫ দশক পর, মানে রীতিমতো ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিন্তু ৭৩ বছর বয়সী এই বিজেপি নেতা। এবং মোদীর সাথে আজ শপথ নেবেন কমপক্ষে ৩০ জন মন্ত্রী। ইতিমধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনে দিল্লিতে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র সরকার প্রধানরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। বিস্তারিত জানবো সহকর্মী নুজহাত কামালের প্রতিবেদনে। দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা অর্পণ করেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়েই রোববার শপথ গ্রহণ দিনের রাষ্ট্রীয় কর্মসূচি শুরু করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রায় ৫ দশক পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইতিহাস গড়েছেন ৭৩ বছর বয়সী বিজেপি নেতা। শপথ গ্রহণের আগে বিজেপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা জানান মোদী। এছাড়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও পুষ্পস্তবক অর্পণ করেন। দেশি বিদেশি ৮,০০০ অতিথির উপস্থিতিতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭:৩০টার দিকে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদী। তাকে শপথ পড়াবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই অনুষ্ঠানে শপথ নেবেন আরও প্রায় ৩০ জন মন্ত্রী। ৫৪৩ আসনের লোকসভায় দলগতভাবে ২৪০ এবং জোটগতভাবে ২৯৩ আসন নিয়ে এবার সরকার গঠন করছে বিজেপি। একক সরকার গঠনে ন্যূনতম ২৭২ আসন মেলেনি বলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ১ দশক পর জোটের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হচ্ছে ক্ষমতাসীনদের। জোট সরকারে থাকবে বিহারের জনতা দল ও তেলেঙ্গানার তেলেগু দেশম পার্টি। এর মধ্যে জনতা দল থেকে অন্তত ২ জন মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাওয়া এককালের ঘনিষ্ঠ শিবসেনাও এবার জোটে ফিরতে পারে বলে চলছে জোর গুঞ্জন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। তবে বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য ও মোদীর কট্টর বিরোধী পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যোগ দেবে না আয়োজনে। জাঁকজমকপূর্ণ আয়োজনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সহ সার্ক রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে এরই মধ্যে পৌঁছেছেন দিল্লিতে।
নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে মোদির ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে রাজধানী দিল্লি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দিল্লিতে মোতায়েন করা হয়েছে 1100 ট্রাফিক পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী দিল্লির আকাশ সীমায় দুদিন চলবে না কোনো ফ্লাইট। রবি ও সোমবারের জন্য দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করে আদেশ জারি করেছে দিল্লি পুলিশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা যেটি তাদের ছিল সেটি অনেকটাই হারিয়েছে। তবে এখন মোদি চেষ্টা চালিয়ে যাচ্ছে আধিপত্য যাতে ফিরে আনা যায়। এবং ভোট পরবর্তী বিশ্লেষণ যেটি বলছে, আমি একটু জানাতে চাই দর্শকদের, সেটি হচ্ছে যে কৃষিভিত্তিক যে গ্রামাঞ্চলগুলো ছিল সেখানে 2.25% ভোট হারিয়েছে বিজেপি, যেখানে বিরোধীদের ভোট বেড়েছে মূলত 18% পর্যন্ত। তাই এবারও কিন্তু কৃষকদের আয় বাড়ানোর কথা বলেছেন মোদি। তবে গত 2 মেয়াদে প্রতিশ্রুতি রক্ষা না করে কৃষকরা কিন্তু আর মোদিকে ভরসা করতে পারছেন না। এবং বিশ্লেষকরা বলছেন মোদির আমলে কৃষকদের অবস্থা যে অবস্থা, সেই অবস্থা কিন্তু গতানুগতিকভাবে শুধু পরিস্থিতি কেবল খারাপের দিকেই এগোচ্ছে। নুজহাত কামালের প্রতিবেদনে জানবো বাকিটা। ভারতের সর্ববৃহৎ রাজ্য রাজস্থানে 2019 সালে 25 আসনের সবগুলোতে জয় নিশ্চিত করা বিজেপি গেল ডিসেম্বরের বিধানসভা নির্বাচনেও রাজ্যটিতে জয়ী হয়। 6 মাস যেতে না যেতেই এবারের লোকসভা নির্বাচনে দলটির আসন সংখ্যা নেমে এসেছে 14-তে। প্রথমবারের মতো রাজ্যের শিকড় আসন পেয়েছে বামপন্থী সিপিএম এর হয়ে দাঁড়িয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীকে ঠেকিয়ে দিয়েছেন তিনি কৃষক নেতা আমরামাম। নির্বাচনের ফলে কৃষকদের ক্ষোভের প্রভাব স্পষ্ট বলে উঠে আসছে ফল পরবর্তী প্রাথমিক বিশ্লেষণে। এই যেমন 65% জনগোষ্ঠীর জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি নির্ভর রাজস্থানে 11টি লোকসভা আসন হারিয়েছে ক্ষমতাসীনরা। ভারতের রুটির ঝুড়ি বলে পরিচিত হরিয়ানায় 19-এর নির্বাচনে লোকসভার 10 আসনের সবগুলোতে বিজেপি জিতলেও এবার তাদের আসন সংখ্যা নেমেছে 5-এ। বাকি 5টি জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশেও কৃষি খাতের সঙ্গে জড়িত 65% মানুষ। রাজ্যের 80 আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র 33টিতে, যা 2019-এ ছিল 62, 2014-তে 71। মোট জনগোষ্ঠীর 75% কৃষকের রাজ্য পাঞ্জাবের 13টি লোকসভা আসনের একটিতেও জেতেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। हमारे को कोई भरोसा नहीं है, कोई इंटरेस्ट नहीं है हमारा कि हम इनको वोट डालें या इनके पीछे हम प्रचार करें, ऐसा हमारा भरोसा ही खत्म हो चुका। ভারতের ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী গেল 1 দশকে দেশটিতে আত্মহত্যা করেছেন কমপক্ষে 1,12,000 কৃষক। এর মধ্যে শুধু 2022 সালে আত্মঘাতী হন 11,000-এর বেশি কৃষক। ক্ষেত প্রস্তুতের খরচ, বীজ, সার, কীটনাশক আর ট্রাক্টর পাম্পের মতো কৃষি যন্ত্রাংশের দাম বহন করতে হয় কৃষকদের। উচ্চ মূল্যস্ফীতি আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগে শস্য, কৃষিক্ষেত নষ্টের ক্ষতি বহন করতে না পেরে ঋণে জর্জরিত হয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন তারা। किसान को उसकी फसल का दाम नहीं मिलता। जैसे हमने ये फसल बोई है, हमारे पास कोई गारंटी नहीं है कि ये फसल बिकेगी या नहीं बिकेगी। एक तो हमारा जो समाधान है वो है एमएसपी गारंटी कानून, हमें एमएसपी दे दो। দ্য হিন্দুর বিশ্লেষণ বলছে গ্রামাঞ্চলে 2% বেশি ভোট কমেছে বিজেপির। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের ভোট বেড়েছে প্রায় 18%। 2014 সালে যখন প্রথমবার ক্ষমতায় আসেন সে সময় কৃষি খাতের সংস্কার ও কৃষকদের আয় দ্বিগুণ করার আশ্বাস দিয়েছিলেন মোদি। তবে আজও দারিদ্র্য সীমার নিচে ভারতের কৃষকরা। 2022 সালের সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে একজন কৃষকের দৈনিক গড় আয় মাত্র 28 রুপি। अगर मैं घर का मुखिया हूँ, मैं 4 एकड़ ज़मीन की खेती करता हूँ, तो मैं अगर सुसाइड कर लेता हूँ कर्जे के कारण, जब मेरे को फसल का दाम नहीं मिलेगा तो मेरे पास एक ही रास्ता बचेगा कि मैं अपने आप को ख़त्म कर दूँ। কৃষকদের সংগঠনের সাথে আলোচনা ছাড়াই 2020 সালে ভারতের কৃষিখাত নিয়ন্ত্রণে 3টি বিতর্কিত আইন পাশের চেষ্টা করে মোদী সরকার। পরে বছরব্যাপী ও সহিংস আন্দোলনের মুখে আইন কার্যকর স্থগিত হলেও কমেনি কৃষকদের দুর্ভোগ। শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে গেল ফেব্রুয়ারি থেকে আবারও রাজপথে লাখো কৃষক। বিশ্লেষকরাও বলছেন মোদী সরকারের কৃষি নীতিমালা বিগত 2 মেয়াদে কৃষকদের পরিস্থিতি কেবল খারাপের দিকেই নিয়েছে। कितने दिन हो गए हम वहाँ पे बैठे हुए हैं,
हमारे ऊपर आंसू गैस फेंके, अभी तक हमारी आंखों में से धुआं नहीं निकला, तो आप चुनाव में से आप हमारे से वोट मांगने आ गए। 150 কোটি জনসংখ্যার ভারতে 40% বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল। মোদির শাসনামলের নগরায়ন ও শিল্পায়ন বাড়তে থাকায় আর্থিকভাবে কৃষকরা কোণঠাসা হয়ে পড়েছেন বলে বাড়ছে অভিযোগ। বিগত সরকারের ব্যর্থতায় হারানো ভোটারদের ফিরিয়ে আনার মাধ্যমে নিজের আধিপত্য রক্ষায় এবারও কৃষকদের আয় বাড়ানোর কথা বলছেন মোদি। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রী 2030 সালের মধ্যে ভারতের গ্রামাঞ্চলে মাথাপিছু আয় বাড়িয়ে 50% নিতে চান। কৃষি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে 25% নেওয়ার মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোরও পরিকল্পনা রয়েছে তার। তবে গেল 2 মেয়াদে প্রতিশ্রুতি রক্ষা না করায় এবারও মোদির ওপর ভরসা রাখতে পারছেন না ভারতের অনেক কৃষক। নুজহাত কামাল, এখন বিশ্ব। আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ হাতে কিন্তু মাত্র 1 সপ্তাহ সময় আছে বিপ্লব। এবং আমরা অনেকদিন ধরে বলছিলাম যে পশু কেনাবেচার যে হাট, সেখানে কেনাবেচা চলছে এবং জমজমাট হয়ে উঠেছে। তবে মূল যে কেনাবেচা সেটি কিন্তু শুরুই হবে এই 1 সপ্তাহে এবং সেটি জমজমাট হয়ে উঠবে আমরা আশা করছি। তবে মৌলভীবাজারে যে হাট আছে সেই হাটের চাহিদার তুলনায় পশু কম রয়েছে। মিম, যেটি বলছিলাম আপনি, যে 1 সপ্তাহ যেহেতু সময় আছে, অনেক ক্রেতাই কিন্তু বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন এবং দর কষাকষির মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন এবং তারা হয়তো চাচ্ছেন যে শেষ মুহূর্তে এসে কিছুটা কম দামে তারা তাদের পছন্দের পশুটি কিনতে পারবেন। তবে তারা অভিযোগ করছেন যে গেলবারের তুলনায় এবার কিছুটা পশুর দাম বেশি, যদিও বিক্রেতারা বলছেন যে বিভিন্ন কারণে এবার গোখাদ্যের দাম বাড়তি সহ লোকসানের সংখ্যা কিন্তু তারা করছেন। একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, বিস্তারিত দেখব। মৌলভীবাজারে এবারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 84,000 গবাদি পশু। কোরবানির ঈদ মাথায় রেখে বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে ঋণ নিয়ে পশু পালন করেছেন খামারিরা। তাই লালন পালন করা পশু নিয়ে এখন খামারিরা ছুটছেন হাটের পথে। কোরবানির পশু কেনার সময় আছে আর মাত্র 1 সপ্তাহ, তাই বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। তবে দাম শুনে অনেক ক্রেতাই পরিণত হচ্ছেন দর্শকে। বিক্রেতারা বলছেন পশু খাদ্যর দাম বাড়ায় এবারে খরচ বেড়েছে 2 থেকে 3 গুণ, তাই দাম নিয়ে কিছুটা শঙ্কায় আছেন তারা। গত বছর চেয়ে ইদানিং গরুর দাম একটু বাড়াই আছে, তখন গরু মানে কাস্টমার পাইকাররা দাম ছাড়ে। আগলের বাজারের অবস্থা খুবই শোচনীয় বর্তমান অবস্থায়। সিট বর্তমান অবস্থায় 20টা সিটও কাটতে পারেনি। আমাদের গরু ক্রয় বিক্রয় খুবই কম হইতেছে। সবকিছুর বাজার মূল্য বেশি থাকায় খরচ অনেক বেড়ে গেছে। এদিকে শহরে অনেক ক্রেতাই এখন গরু কিনতে ভিড় করছেন জেলার প্রায় 5,500 খামারে। এমনকি অনলাইনে অর্ডারের মাধ্যমে বিক্রি হচ্ছে এসব পশু। ফার্ম থেকে নিলে কাস্টমার নিশ্চিন্ত থাকতে পারে যে ফার্মে কোন ধরনের কোনো মেডিসিন কেউ ইউজ করে না। সবচেয়ে দেশি গরু চাহিদাই বেশি, আর সাইওয়াল আর ফিজিয়ানো চলে অনেক। সবাই ফ্যামিলি লইয়া আইয়া সুন্দরভাবে, সুন্দর সিস্টেম আছে, সুন্দরভাবে সবাই দেখা মন মতো গরু বাইরে বার হইরা ওজন দিয়া সবকিছু দেখা নিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবছর জেলায় পশুর চাহিদা রয়েছে 98,500, যেখানে ঘাটতি রয়েছে প্রায় 15,000 গবাদি পশুর। এছাড়া স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট রয়েছে 38টি। খামারিগণ যাতে লাভবান হন এবং নতুনভাবে নতুন উদ্যোক্তা তৈরি হয়, তার জন্য বাহির থেকে অন্যান্য দেশ থেকে যাতে গবাদি পশু না আসে, তার জন্য আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার যে পশুর হাট বসছে তার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের এখানে 19টি স্থায়ী পশুর হাট এবং অস্থায়ী 19টি পশুর হাট আছে। সদরে 14টি এবং রাজনগরে 5টি, এবং তাছাড়াও আমাদের জাল নোট শনাক্তকরণের জন্য আমাদের পদক্ষেপ থাকবে। কোরবানির পশু বিক্রি নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি হাটে রয়েছে 23টি মেডিকেল টিম। এখন মৌলভীবাজার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির ঈদের আগে চট্টগ্রামের বাজারে মুরগির চাহিদা কমেছে 30 থেকে 40% পর্যন্ত। তবে চাহিদা কমায় মুরগির দাম কেজি প্রতি 20 থেকে 50 টাকা কমলেও আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস। বিস্তারিত কাজী মাহফুজের প্রতিবেদনে। গত রোজার ঈদে ব্রয়লারের দাম উঠেছিল 260 টাকা পর্যন্ত। এরপর দীর্ঘ সময় 200-র ঘরে ছিল মুরগির বাজার।
তবে কোরবানির ঈদের 2 সপ্তাহ আগে থেকে 200-র নিচে নেমেছে ব্রয়লারের দাম, কমেছে অন্যান্য মুরগির দরও। শনিবার চট্টগ্রামের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় 180 টাকায়। সপ্তাহ ব্যবধানে সোনালী মুরগির দামও কেজিতে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 310 থেকে 320 টাকায়, আর দেশি মুরগির কেজি 50 টাকা কমে বিক্রি হচ্ছে 550 টাকায়। বিক্রেতারা বলছেন কুরবানির ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময় 30 থেকে 40% কমে মুরগির চাহিদা। এছাড়া তীব্র গরমে হিটস্ট্রোকেও মারা যাচ্ছে মুরগি, তাই লোকসান এড়াতে কম দামে মুরগি সরবরাহ করছেন খামারিরা। তবে দাম কমলেও সেই অনুযায়ী বাড়েনি বিক্রি। হয়তো গরু নিয়ে ব্যস্ত আছে, সামনে কুরবান, সেজন্য মুরগির দাম একটু সস্তাইছে। গরম বেশি পড়তেছে তো মুরগি মারা যাচ্ছে, আর অনেক খামারেরা বন্ধ রাখছে, মানে বাচ্চা উঠাচ্ছে না, বাচ্চার দামও কমছে। আগের চেয়ে কমছে। আজকের ব্রয়লার বাজার 180, সোনালী 300-320। দাম কমায় খুশি ক্রেতারা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা মুরগির বাজারে গিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। দামটা কমটা বেটার, যেহেতু বাড়তিতে ইনকাম তো আর বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, ঈদ আসলে রমজান আসলে বাড়তেছে সব কিছুর দাম। প্রায় 30 টাকার মতোই কমে আসছে। শুধু বিষয় হচ্ছে একটা প্রোডাক্টে কমলে তো হবে না, সর্বাধিক প্রোডাক্টে যদি কমানো যাইতো তাহলে মনে করেন আমাদের মতো নিম্ন মানুষের জন্য একটু উপকার হইতো আর কি। এদিকে মুরগির পাশাপাশি চাহিদা কমেছে গরুর মাংসেরও, তবে বিক্রি অর্ধেকে নামলেও দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। 800 টাকা বেচতেছি আমরা, সব মিক্সচার 800 টাকা, নলা সহ, হাড্ডি সহ। মানুষ এখন কোরবানের উপলক্ষে বাড়ি যাইতেছে, সেই জন্য একটু কম। আর গরুর দাম একটু সরা, আমরা গরু এমন তেমন জবকতা পাচ্ছি না। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বিপ্লব চুক্তির 6 মাস পর চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার কাজ শুরু করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল, এবং আগামীকাল রপ্তানি পণ্য নিতে এই টার্মিনালে প্রথম বাণিজ্যিক জাহাজ ভিড়বে। এ নিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব গেছে, সেক্ষেত্রে পণ্য পরিবহনে যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে মূলত পণ্য পরিবহনের খরচটা অনেকটা যেমন কমে আসবে, পাশাপাশি সেবার মান অনেকটা বাড়বে, এবং বিদেশি বিনিয়োগকারীরা যারা আছেন তারা অনেকটাই আগ্রহ তারা ফিরে পাবেন। সহকর্মী হাজিরা শিউলির একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, দেখে আসি। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য গেল বছরের 6 ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের সঙ্গে 22 বছরের চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। গত 6 এপ্রিল পিসিডির কার্যক্রম শুরুর কথা থাকলেও এনবিআর এর অনুমোদন পাওয়া সহ নানা জটিলতায় পিছিয়েছে কার্যক্রম শুরুর তারিখ। আগামী 10 জুন মার্কস দাবাউ নামের জাহাজটি এই টার্মিনালে ভিড়বে। তবে জাহাজটি এই টার্মিনাল থেকে শুধু রফতানি পণ্য বোঝাই করবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে বন্দরের অন্য একটি জেটিতে আমদানি করা পণ্য খালাস করবে জাহাজটি। বর্তমানে টার্মিনালে পণ্য খালাসের গেন্টি ট্রেন না থাকায় আপাতত শুধু রফতানি পণ্য পরিবহন এবং ট্রেন আছে এমন গিয়ার জাহাজ ভিড়বে পিসিটিতে। কয়েকটি জাহাজ হ্যান্ডলিং এর পর ভিড়বে আমদানি পণ্যবাহী জাহাজও। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরোদমে চালু হতে সময় লাগবে আরো 2 বছর। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য যে পতেঙ্গা টার্মিনাল করা হয়েছিল, সেই পতেঙ্গা টার্মিনাল এখন পুরোদমে চালু হবে, এবং আমাদের যে কন্টেইনারের বিভিন্ন সময়ে যে কন্টেইনার জাহাজ ওয়েটিংয়ে থাকে এবং কন্টেইনারের বিভিন্ন জট সৃষ্টি হয়, সেগুলো অনেকাংশেই নিরসন হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের 2টি কন্টেইনার টার্মিনাল এনসিটি ও সিসিটি পরিচালনা করছে দেশীয় অপারেটর। তাই বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত এই টার্মিনাল চালুর অপেক্ষায় আছে বন্দর ব্যবহারকারীরা। এই টার্মিনাল পরিচালনার জন্য ইতিমধ্যে নীতিমালা তৈরি করেছে এনবিআর। ব্যবহারকারীরা বলছেন আন্তর্জাতিক অপারেটর টার্মিনাল পরিচালনায় নিযুক্ত হওয়ায় বন্দরের অন্যান্য টার্মিনাল অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হবে।
বড় জাহাজ যখন আমাদের এই চট্টগ্রাম বন্দরগুলোতে ভিড়বে, বিশেষ করে পতেঙ্গা টার্মিনালে, তখন কিন্তু সে অধিক পরিমাণে এই ধরনের কন্টেনারগুলো এনে আমাদের বাংলাদেশের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা, বিশেষ করে কনজেশন মুক্ত করার ব্যাপারে কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারবে। এই টার্মিনাল পরিচালনায় থাকছে ভিন্নতা, যেটিতে জাহাজ ভিড়ার 24 থেকে 48 ঘন্টা আগেই রফতানি পণ্য টার্মিনালে নিয়ে আসতে হবে। এতে ডিপোগুলোর ওপর চাপ কমবে। প্রাথমিক কিছু চ্যালেঞ্জ থাকলেও এই টার্মিনালের ব্যাপারে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা। সামগ্রিক প্রেক্ষাপটে পিসিডিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা টার্মিনাল অপারেটরের নিয়োগ অবশ্যই আশার বিষয়, এবং আমরা মনে করি এই টার্মিনাল অপারেটর উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে যেভাবে টার্মিনাল অপারেট করেছে সেই টার্মিনাল অপারেটরের মডিউলটা যেন আমাদের এখানেও তারা যোগ করতে পারেন। পতেঙ্গা কন্টেনার টার্মিনালের 3টি জেটিতে একসাথে 3টি কন্টেনার জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় 5 লাখ টিএস কন্টেনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল। 22 বছরের চুক্তি অনুযায়ী সৌদি প্রতিষ্ঠান থেকে রয়্যালিটি বা রাজস্ব পাবে বন্দর কর্তৃপক্ষ। তবে 2 বছর অলস পড়ে থাকায় কয়েকশো কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম বন্দর। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। শুল্ক কর বাড়ার সংখ্যায় প্রতি বছরই বাজেটের আগে বাড়ে পণ্য আমদানি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বাজেট ও কোরবানির ঈদ ঘিরে বেড়েছে ভোগ্যপণ্য সহ বাণিজ্যিক পণ্য আমদানি, সেই সঙ্গে বেড়েছে পণ্য খালাস। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হাজরা শিউলি। শিউলি, আমরা যেমনটি বলছিলাম, আসলে প্রতি বছরই কিন্তু বাজেটের আগে পণ্য আমদানি বাড়ে। যেহেতু বাজেট ঘোষণা হয়ে গেছে, বাজেট পরবর্তী বন্দরের আমদানি রপ্তানি ও পণ্য খালাসের অবস্থা কি একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন? যেহেতু কোরবানির ঈদ সামনে এবং ঈদের সময় কিন্তু বেশ কিছুদিন ছুটি থাকে, যদিও 24 ঘন্টায় বন্দরের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে না, শুধু ঈদের দিন ছাড়া। কিন্তু যেহেতু পণ্য খালাসের সাথে যুক্ত বিভিন্ন সংস্থা, সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার সহ পণ্য পরিবহনকারী যে ট্রাক শ্রমিক বা কাভার্ড ভ্যান শ্রমিকরা অনেকেই কিন্তু তাদের ঈদ করতে গ্রামের বাড়িতে চলে যায়। সে কারণে কিছুটা শ্রমিক সংকট থাকে এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিতির কারণেও ডেলিভারি কিছুটা কম হয়। যদি ডেলিভারি কম হয় তখন বন্দরে কিছুটা কন্টেনার জটের আশঙ্কা থাকে। এছাড়া ঈদ পরবর্তী ছুটির পর কিন্তু দেখা যায় এসব পণ্য খালাসের ক্ষেত্রে আমদানিকারকদেরকে বেগ পেতে হয়। এই সব কিছু মিলিয়েই সেই সঙ্গে বাজেটের যে শুল্ক কর বৃদ্ধি বা হ্রাস, সেটির যে বিষয়, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ আমদানি বলা যায় বিপুল পরিমাণ পণ্য আমদানি হয়েছে। এবং চট্টগ্রাম বন্দরের কন্টেনারের হ্যান্ডলিংয়ের পরিসংখ্যান যদি আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে গত বছরের মে মাসে প্রায় 1,15,000 টিউএস আমদানি পণ্যভর্তি কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল, সেখানে এই মে মাসে প্রায় 1,30,000 টিউএস পণ্য আমদানি হয়েছে। এর বাইরে রফতানিও কিন্তু বেশ বেড়েছে, যেহেতু কোরবান এবং গার্মেন্টস পোশাক কারখানা ছুটি হয়ে যাবে। রফতানির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রায় 64,000 টিউএস কন্টেনার ভর্তি পণ্য রফতানি হয়েছে। এখন যেহেতু ছুটি হয়ে যাবে তাই খালাসও কিন্তু বেশ ভালো। প্রতিদিন প্রায় 4,500 টিউএস কন্টেনার ডেলিভারি হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে, যেখানে আমরা দেখতে পাই যে সাধারণত 3 থেকে 3,500 টিউএস কন্টেনার ডেলিভারি হয়ে থাকে। তো ঈদকে ঘিরে কিন্তু পণ্য খালাসেও বেড়েছে এবং বহির্নোঙরও কিন্তু, যেহেতু কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিছুটা জাহাজ জট ছিল এবং অনেক জাহাজকে গভীর সাগরে চলে যাওয়ার কারণে সেগুলো ভিড়তে কিছুটা সময় লেগেছে। সব কিছু মিলিয়ে বন্দরের কিন্তু বলা যায় পুরো বন্দরে এখন বেশ সচল এবং আমদানি রপ্তানি কার্যক্রম বলা যায় পুরোদমে চলছে এবং পণ্য খালাসের গতিও বেশ ভালো। তো মিম, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী হাজরা শিউলি এবং তিনি জানাচ্ছিলেন বাজেট পরবর্তী বন্দরে আমদানি রপ্তানি কিন্তু চলছে, পাশাপাশি পুরো দমে পণ্য খালাসও চলছে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। বিপ্লব, মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর আজ সকালে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন 45 জন বাংলাদেশি এবং মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে আজ সকালে বাংলাদেশের সমুদ্র সীমায় এসে পৌঁছন তারা এবং তারপর কোস্টগার্ডের মাধ্যমে বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। মিম, একইভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে সংঘাত চলছে, সংঘাতের কারণে 134 সে দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাংলাদেশে অবস্থান করছিল এতদিন ধরে, তাদেরকেও মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। সহকর্মী মন্তোষ বেদজ্ঞের একটি প্রতিবেদন হাতে রয়েছে, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল।
দীর্ঘ কারাভোগের পর অবশেষে দেশের মাটিতে পা, প্রতীক্ষার অবসান পরিবার ও স্বজনের। রোববার সকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ ৪৫ বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছে। এরপর বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে টাগ বোটে করে তাদের নিয়ে আসা হয় কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার BIWTA জেটি ঘাটে। এ সময় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করা হয়। দেশে ফিরে স্বজনদের সাক্ষাতে চোখে মুখে ফুটে ওঠে খুশির প্রতিচ্ছবি। 1 বছর তো আমরা জেলে ছিলাম, কথা বলতে পারি না বাড়িতে। আমাদের অনেক ভুল হয়েছে আর ওখানে অনেক কষ্ট স্যার। গত 1 বছর আগে নিখোঁজ পাই না, 8 মাস পরে গিয়া আমরা ফোন পাইছি। ফোন পাওয়ার বলে মনটাও টেনশান্তি লাগছে, আর বাচ্চা আছে। অন্যদিকে কারাভোগের পর বাংলাদেশিদের নিয়ে আসা জাহাজে করেই মিয়ানমারে ফেরত নেওয়া হয় রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির প্রতিরক্ষা বাহিনীর 134 সদস্যকে। এর আগে গত 24 এপ্রিল 173 জন এবং 25 এপ্রিল 288 জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেয় দেশটি। একইভাবে গত 15 ফেব্রুয়ারি মিয়ানমার ফেরত নেয় 330 জন নাগরিককে। মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা, তাদেরকে আমরা আজকে তাদের প্রতিনিধিদের হ্যান্ডওভার করে দিয়েছি। মূলত দেশে ফেরত আনা বাংলাদেশিদের মধ্যে অনেকেই জেলে, যারা ভুল করে ঢুকে পড়ে মিয়ানমারের সমুদ্র সীমায়। বাকিরা অবৈধ পথে প্রবাস যাত্রায় মধ্য সমুদ্রে ধরা পড়ে মিয়ানমার বাহিনীর হাতে। এখন কক্সবাজার। এখন দুপুরে নেব আরো একটা বিরতি, একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সেপ্টেম্বর মাসকে ডেঙ্গু প্রকোপের পিক টাইম হিসেবে ধরা হয়, তবে সাম্প্রতিক বছরগুলো চেয়েও বেশি দ্রুত এডিস মশার উপদ্রব বাড়ছে এবার। ফলে আশঙ্কা করা হচ্ছে এবার ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা হতে পারে প্রচুর। রাজধানী মুগদা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারি মনে বিষয়ে আরও জানতে চায় তার কাছ থেকে। এবং জানাবেন যে রাজধানীতে মৌসুমের আগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এই বিষয়ে চিকিৎসকরা কিংবা বিশেষজ্ঞরা কি বলছেন? বিপ্লব, চিকিৎসকরা যেটি বলছেন যে ছোটোখাটো জ্বর বা ঠান্ডা চিন্তা করে যে সমস্ত রোগীরা আসছে তারা 2 থেকে 4 দিন পর্যন্ত বাসায় থেকে, অর্থাৎ জ্বরে ভোগে ঠান্ডায় ভোগে তারপরে তারা হাসপাতালে আসছেন। এক্ষেত্রে তাদের শরীরের অবস্থা অনেকটাই নাজুক হয়ে যাচ্ছে, যেটি বলছে চিকিৎসকরা। চিকিৎসকদের যে পরামর্শ সেটি হচ্ছে যে কোনো রকমের জ্বর ঠান্ডা অর্থাৎ উপসর্গজনিত যদি কোনো কিছু তারা লক্ষ্য করে তাহলে তারা যেন দ্রুত কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেয় এবং নিকটস্থ যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে আসে। আমি এই মুহূর্তে যে মুগদা হাসপাতালে রয়েছে এখানে যদি আমি গত 24 ঘন্টার সবশেষ তথ্যটা বলতে চাই তাহলে এখানে এখন পর্যন্ত 14 জন রোগী এখানে ভর্তি রয়েছে। সেখান থেকে 4 জন রোগী কিছুক্ষণ আগে ছাড়পত্র নিয়েছে, পাশাপাশি 2 জন রোগীকে আমরা ভর্তি হতে দেখেছি। আরেকটি বিষয় যেটি যে সেপ্টেম্বর মাসকে মূলত পিক টাইম ধরা হলেও ডেঙ্গুর যেই মৌসুম সেটি আমরা যদি গত কয়েক মাসের চিত্র দেখতে চাই মুগদা হাসপাতালে তাহলে জানুয়ারি মাসে যেটি ছিল, জানুয়ারি মাসে এই হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছিল এবং 406 জন ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। পাশাপাশি ফেব্রুয়ারিতে মারা গিয়েছিলেন 1 জন এবং 191 জন রোগী ভর্তি হয়েছিল। এবং মার্চ এপ্রিল মে অর্থাৎ গত 3 মাসে এখানে প্রায় 1000-এর মতো রোগী সেবা নিয়েছে, পাশাপাশি মৃত্যুবরণ করেছে 6 থেকে 7 জন রোগী গত 3 থেকে 4 মাসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গত সেপ্টেম্বরের পর থেকে যে সমস্ত রোগীগুলো বাড়ছে ক্রমান্বয়ে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রতিটি মাসেই ক্রমান্বয়ে রোগীর ভর্তি সেবা এবং মৃত্যুর সংখ্যা কিন্তু গুটি গুটি আকারে বাড়ছে। চিকিৎসকরা যেটি আশঙ্কা করছেন যে যেহেতু এখন আবহাওয়ার যে তারতম্য রয়েছে সেই তারতম্যের কারণে বাহিরের যে পরিবেশ, নোংরা পরিবেশ, পানি জমে থাকা, এডিস মশার যেই উপস্থিতি সেটিও দিন দিন কিন্তু বাড়ছে। সেই বিষয়টিকেও তারা খুব আশঙ্কার চিত্র হিসেবে দেখছে। আরেকটি বিষয় যেটি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই বর্ষা পরবর্তী যে জরিপটি চালিয়েছে সেখানে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে ঢাকার প্রায় 15% বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে সেটিকে স্বাস্থ্য অধিদপ্তর উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছে। সেই হিসেবে সংশ্লিষ্ট যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই 15% লার্ভার থেকে যদি 10% লার্ভার মাধ্যমেও যদি এডিস মশা যে উৎপত্তি সেটি যদি হয় তাহলে ঢাকার 2 সিটি সহ আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেটির জন্য অত্যন্ত ভয়ানক পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশন থেকে আমরা
দেখেছি যে তাদের যেই মশা নিধন যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন, তবে সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে একার পক্ষে আসলে এই ধরনের মহামারী বা এই ধরনের যে সমস্ত প্রকোপজনিত যে সমস্ত রোগগুলো রয়েছে সেটি মোকাবেলা করা সম্ভব নয়। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় মানুষ অর্থাৎ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষ যাতে মুক্তি পায় সেটি দেখতে হবে। আমি যদি এক কথায় বলতে চাই, রাজধানীর মুগদা হাসপাতাল এবং মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে এই যে সমস্ত ডেঙ্গু রোগী রয়েছে তাদের চিকিৎসা চলছে। অর্থাৎ যেটি আমি এক কথায় বলছিলাম এতক্ষণ ধরে, যেটি আমাদের মূল যেই মেসেজটি দেওয়ার কথা বলছে চিকিৎসক থেকে শুরু করে সিটি কর্পোরেশন থেকে শুরু করে, যে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই পিক টাইম শুরু হওয়ার আগে অর্থাৎ সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগে, বর্ষার মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগে যে সমস্ত এডিস মশার লার্ভাগুলো রয়েছে বা যা তার সৃষ্টি হতে না পারে সেই বিষয়টি দেখে, অর্থাৎ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই যাতে এই ডেঙ্গুর সমস্যার সমাধান করা যায়। তো রাজধানীর মুগদা হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খুঁটিনাটি খবর যাচ্ছিলাম, সহকর্মী মাঝার ইমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করতে হবে www.ekhon.tv-তে। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।